এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা স্ট্রং রুটস পড়বো। এটা কে লিখেছে? এপিজে আব্দুল কালাম। আজকের ক্লাসে অর্ধেকটা হবে, বাকি অর্ধেকটা পরের দিন। এই স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে? উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, সে নিজে লিখেছিল। উইংস অফ ফায়ারের একটা ছোট্ট অংশ হচ্ছে স্ট্রং রুটস। স্ট্রং মানে শক্তিশালী, আর রুটস মানে শেকড়। তাহলে শেকড় যদি মজবুত হয় তাহলে গ্রো করা খুব সহজ। মানে যে কোনো ক্ষেত্রে, তোদের পড়াশোনার ক্ষেত্রে অঙ্ক ইংলিশ যেটাই বল, ছোটবেলার বেসটা ঠিকঠাক থাকবে, বড়বেলা সবকিছু বুঝতে পারবি। আর যদি ছোটবেলায় কেউ ঠিকঠাক ইংলিশ না পড়ে, আমার কাছে কিছু স্টুডেন্ট ছেলে পেলে তো ছিল, পড়তো, তাদের কোনো কিছুই মাথায় ঢুকবে না। বেস ঠিক হতে হবে। তো এখানে এপিজে আব্দুল কালাম নাম দিয়েছে স্ট্রং রুটস, মানে তার মূলটা কিন্তু খুব ভালো স্ট্রং ছিল, এবং তার জন্য ক্রেডিটটা তার বাবা মায়ের। দেখো, আমরা তো বাবা মা সিলেক্ট করে পৃথিবীতে আসতে পারি না, তাই না? যে আমি কোন বাবা মাকে চয়েস করব, সেগুলো আমাদের হাতে নেই। আমাদের হাতে কি, যে পরিস্থিতিটা পেয়েছি সেইটাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। কিন্তু এপিজে আব্দুল কালাম সেদিক থেকে একটু মানে ভালো ছিল, যে তার বাবা মাটা খুব অন্যরকম ছিল। অন্যরকম মানে এমন নয় যে কোটিপতি, সে কিন্তু কোটিপতি ছিল না, মধ্যবিত্ত, সাধারণ, কিন্তু একটু অন্যরকম। সেগুলো সব আমরা আমাদের আজকের এই টেক্সটের মধ্যে পাবো। দেখো, লিখেছে এপিজে আব্দুল কালাম, তার পুরো নাম হচ্ছে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। আমরা স্কুলে গিয়ে প্রশ্ন করবো এপিজে আব্দুল কালামের ফুল ফর্ম বলো, যে বলতে পারবা তাকে চকলেট দেওয়া হবে। বলো, কেউ এক, না দেখে, না দেখে বলো, বলো না দেখে। হ্যাঁ, তার জন্ম 1931, মৃত্যু 2015। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন, ঠিক আছে? এবং তিনি একজন গবেষক ছিলেন, তাকে মিসাইল ম্যান বলা হতো, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তিনি এই গবেষণা মানে মহাকাশ গবেষণা নিয়ে বিশালভাবে তিনি গবেষণা করতেন। তার মানে তার নেতৃত্বে মহাকাশ গবেষণা অন্য পর্যায়ে নিয়েছিল, ভারতের মহাকাশ গবেষণাটা আর কি। আচ্ছা, তার জন্ম হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে, ঠিক আছে? তিনি একাধারে একজন মহান বিজ্ঞানী ছিলেন, চিন্তাবিদ ছিলেন, মানবতাবাদী মানুষ ছিলেন। আর এই স্ট্রং রুটস গল্পটি তার বিখ্যাত আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। পুরো পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমরা পুরো পিডিএফটা পাবে। আত্মজীবনীটা সুন্দরভাবে সবাইকে রেডি করতে হবে। আর রেডি করার কিছু নেই, একবার রিড করলে জিনিসটা একদম মাথার মধ্যে থেকে যাবে। আমরা আব্দুল কালামকে সবাই চিনি, চেনা উচিত। আমরা যদি কোনো ভিডিও সার্চ করি ইউটিউবে, আমরা পাবো অনেক। তিনি কিন্তু বিভিন্নভাবে মোটিভেট করতো বাচ্চাদের, দেখা যাবে বিভিন্ন ভিডিওতে যে কি সুন্দর সুন্দর তার মানে আগুন ঝরানো বিভিন্ন কথা রয়েছে, বাণী রয়েছে মানুষ তৈরি করার, যে লাইফে কিছু একটা করতে হবে। এই ব্যাপারটা তার লেখালেখিতে প্রচুর পরিমাণে আছে। তাহলে এরকম একটি মহান ব্যক্তির একটু জীবনীটা আমাদের জানা অবশ্যই উচিত। আমাদের উচিত মহান ব্যক্তি যারা এরকম মানে এগুলোতে মানে এগুলো সত্যিকারের না, সত্যিকারের মানুষ। আমরা তো কত মানে পৌরাণিক কাহিনী গল্প পড়ি যেগুলোর মধ্যে সত্যতা নেই সেরকম ভাবে, কিন্তু ইনি নিজে একটা ভারতের রাষ্ট্রপতি হয়েছিল, মানে সেই সর্বোচ্চ পর্যায়ে, তাহলে একটা সাধারণ পরিবার থেকে। তাহলে এই মানুষটার বা এই ধরনের মানুষদের আত্মজীবনী পড়লে না, নিজেকে সমাজের বাকিদের থেকে একটু আলাদা করা যায়, যে না, কি করছি আমি, এই মানুষ বা এই ধরনের মানুষগুলো জীবনের তো অন্য একটা পর্যায়ে গিয়েছিল, তারা কি করেছে ছোটবেলাটা, তাদের ছোটবেলাটা কি ছিল। একটু আমরা মুভি সিনেমা সিরিয়াল দেখি, ওগুলোকে সাইড করে একটু দেখি না এই মানুষটার জীবনটা কেমন ছিল, ছোটবেলাটা কেমন ছিল। ছোটবেলায় তো সে স্বপ্নও ভাবতে পারেনি ভারতের রাষ্ট্রপতি হবে, তাকে মিসাইল ম্যান বলা হবে। যে কোনো যে কোনো মানে প্রতিষ্ঠিত মানুষের ছোটবেলাটা যত তুমি পড়বে, তত তুমি তোমার জীবনকে অন্যরকম ভাবে খুঁজে পাবে। এটা আমাদের উচিত। আমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছি, আস্তে আস্তে পড়ার চাপ কমবে, আস্তে আস্তে আমরা সময় পাবো, আমরা পারলে অটোবায়োগ্রাফি বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষদের তাদের ছেলেবেলাটা কেমন ছিল এটা আমাদের জানা উচিত। যদি যত জানতে পারো তত আমরা নিজেদেরকে বাকি এই যে বিরাট কম্পিটিশনের ভিড় থেকে নিজেকে আলাদাভাবে খুঁজে পাবো। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে আই মানে এখানে কার কথা বলা হবে? এপিজে আব্দুল কালামের কথা, কারণ তার অটোবায়োগ্রাফির একটা পার্ট সে নিজের সম্বন্ধে বলছে। আই ওয়াজ বর্ন ইন, দেখো উইংস অফ ফায়ারটা কখনো যদি কেউ পারিস পড়ে নিবি, এটা তো ছোট্ট একটা পার্ট, ওটার মধ্যে আরো অনেক কিছু আছে। আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম কোথায়? ইনটু আ মিডিল ক্লাস, মধ্যবর্তী ফ্যামিলি, তামিল ফ্যামিলি, একটা তামিল ফ্যামিলিতে আমি জন্মেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন, এটা আইসল্যান্ড বলবো না, হ্যাঁ, আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্ট হোয়াইল মাদ্রাস স্টেট।
তাহলে এটা ছিল একটা তামিল ফ্যামিলি যেখানে তিনি জন্মেছিলেন, এবং সেটা ছিল একটা আইল্যান্ড টাউন। ঠিক আছে, কোথাকার? রামেশ্বরমের। আর রামেশ্বরমটা কোথায় রয়েছে? এটা রয়েছে মাদ্রাসে। মাদ্রাস বলে এখন কোনো জায়গা নেই, কিন্তু আগে যে আর্স্ট হোয়াইল মানে পূর্বে, মানে পূর্বে তাকে ডাকা হতো মাদ্রাস বলে, এখন সেটা হয়ে গেছে তামিলনাড়ু। বোঝা গেল? যেমন আগে ছিল বোম্বে, এখন হয়ে গেছে মুম্বাই, ঠিক ওই রকম। তাই এখানে বলছে আর্স্ট হোয়াইল মাদ্রাস স্টেট, তাহলে স্টেটটা হচ্ছে মাদ্রাস, যেটা এখন তামিলনাড়ু বলা হয়। প্রথম লাইনে কোনো সমস্যা নেই, তার মানে পরিচয় পেলাম সে কোথায় জন্মেছে। মাই ফাদার, উচ্চারণ করো, জাইনাল আবদিন, জাইনাল আবদিন তার বাবার নাম, হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। দেখো তার বাবার মধ্যে দুটোই নেই, এই যে নেইদার নরের একটা কম্বিনেশন আমরা গ্রামারে পড়েছি না, না এটা না ওটা, যে দুটোর খুব প্রয়োজন হয় জীবনে, ধনসম্পদ এবং জ্ঞান, দুটো থাকলে তাকে একটা পারফেক্ট বলা যায়। কিন্তু তার বাবার মধ্যে দুটোই ছিল না। কিন্তু কি ছিল না? তার মধ্যে না ছিল অনেক এডুকেশন, মানে অনেক শিক্ষিত বা পড়াশোনা সে করেনি, আর কি তার মধ্যে কোনো তার ওয়েলথ ছিল না, ধন সম্পদও কিন্তু ছিল না, মানে সাধারণ ছিল, তার মানে গরিব ভিখারি নয়, সাধারণ। আচ্ছা, ডেসপাইট মানে কি? সত্ত্বেও। তাহলে এগুলো না থাকা সত্ত্বেও, দিস ডিসঅ্যাডভান্টেজ মানে এই ধরনের অসুবিধা থাকা সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। দেখো এই ধরনের অসুবিধা তার মধ্যে রয়েছে, যে জ্ঞান নেই, শিক্ষা নেই, তবুও সে কিন্তু অধিকার করেছিল। পজেস মানে অধিকার করেছিল। কি অধিকার? তার মধ্যে কি একটা জিনিস ছিল, গ্রেট ইনেট উইজডম। এই যে ইনেট মানে সহজাত, এই সরি সহধর্মিণী, সহজাত জ্ঞান, সহজাত জ্ঞান, অ্যান্ড আর ট্রু জেনারেসিটি মানে একদম জেনারেসিটি ব্যাপার তার মধ্যে ছিল, মানে উদার। ঠিক আছে, স্পিরিট হচ্ছে আত্মা, তার আত্মায় একটা উদার ব্যাপার ছিল, এবং সে সহজাত শিক্ষা নিয়ে জন্মেছিল। কিছু মানুষ তাদের পড়াশোনার দরকার হয় না, ভেতরে কিছু সহজাত শিক্ষা থাকে যেটা আলাদাই। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু সেরকম পড়াশোনা করেনি, কিন্তু সহজাত কিছু জ্ঞান কিন্তু সে নিয়ে এসেছিল। তাই তাকে এখনো সারা পৃথিবীর মানুষ রামকৃষ্ণ মিশন মঠ, তাই না? ঠিক ওই রকম তার মধ্যে একটা সহজাত জ্ঞান ছিল, যেটার জন্য পড়াশোনার প্রয়োজন হয় না। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। তার একটা কি ছিল? আমার মা ছিল তার কে? একজন আইডিয়াল হেল্পমেট। মানে একজন আইডিয়াল হেল্পমেট মানে সহকারী, হেল্পমেট মানে সহকারী, মানে একদম ঠিকঠাক একজন সহধর্মিণী তিনি কিন্তু পেয়েছিলেন, সে হচ্ছে আমার মা। তার নাম কি? আসি আম্মা। মনে রাখতে হবে, এমসিকিউতে আসবে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল। আমার ঠিকঠাক মনে পড়ছে না এক্সাক্ট নাম্বার অফ মানুষ। কিসের মানুষ? যাদেরকে, এই যে সি মানে আমার মা, যাদেরকে আমার মা ফেড খাওয়াতো এভরিডে, প্রত্যেক দিন। মানে আমার মাও ঠিক অন্যরকম ছিল, মানে সবাইকে খাওয়াবে এই একটা ভাব তার মধ্যে সবসময় কাজ করতো। তাহলে আমার মনে পড়ে না যে প্রত্যেকদিন সে কত লোককে খাওয়াতো, সেটা আমি এই বয়সে এসে বলতে পারবো না, কিন্তু কি বলতে পারবো, যেটা আমার আইডিয়া হচ্ছে, বাট কিন্তু আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট, মানে আমি এটাতে নিশ্চিত ছিলাম যে ফার মোর আউটসাইডার এট, অনেক বাইরের লোক খেত, উইথ আস আমাদের সাথে, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। মানে আমাদের পুরো পরিবারকে একসাথে করলে যত লোক হবে তার থেকে বেশি লোক প্রত্যেকদিন আমাদের বাড়িতে খেত। আব্দুল কালামের পরিবারটা একটু বড় ছিল, 5 ভাই বোন ছিল আব্দুল কালাম। তাহলে পরিবারের এই 5 জন আর বাবা মা নিয়ে 7 জন, তাহলে প্রত্যেক দিন এই 7 জনের বাইরেও আরো 8-9 জন খেত। মা তাদেরকে খাওয়াতো, গরিবদের, সাধারণদেরকে। মানে কতজনকে খাওয়াতো সেটা মনে পড়ছে না, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা যতজন হবো তার থেকে বেশি মানুষকে মা প্রত্যেক দিন খাওয়াতো। এটুকু বুঝতে পেরেছি সবাই? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মানে আমার মা ছিল, আমাদের মানে আমার প্যারেন্টস মানে বাবা মা, আমার বাবা মা কিন্তু একটা আইডিয়াল কাপল ছিল। কাপল মানে আমরা জানি তো। মাই মাদার্স লাইনেজ, ঠিক আছে, লাইনেজ মানে কি? বংশধর। তাহলে আমার মায়ের বংশধর মানে মায়ের পরিবারের কথা বলা হচ্ছে, মায়ের লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ হার forebears having been bestowed the title of Bahadur by the
ব্রিটিশ। কি বলা আছে? মাই মাদার্স লাইনেজ, আমার মায়ের বংশধররা, মানে বংশধারা বা বংশধররা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, অনেক বেশি মর্যাদা সম্পন্ন ছিল, মানে সমাজে তাদের নাম যশ ছিল। মানে মায়ের ফ্যামিলির কথা বলা হচ্ছে, বাবার ফ্যামিলিতে এত ডিস্টিংগুইশ ব্যাপার ছিল না। ওয়ান অফ হার, এবার পরিচয় দেওয়া হচ্ছে কিভাবে মর্যাদা সম্পন্ন, বলছে ওয়ান অফ হার ফোর বিয়ার্স, তাদের মধ্যে একটা পূর্বপুরুষ ছিল, হ্যাভিং বিং বেস্টোড মানে ভূষিত হয়েছিল, দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর টাইটেলটা পেয়েছিল। কাদের থেকে? ব্রিটিশদের থেকে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম ওয়ান অফ মেনি চিলড্রেন, মানে অনেক কটা বাচ্চার মধ্যে আমি একটা, মানে আমার বাবা মায়ের অনেক কটা বাচ্চা ছেলে মেয়ে ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। এবার আমার সম্বন্ধে আমি ঠিক কেমন ছিলাম? এ শর্ট বয়, একটা ছোট্ট বালক, উইথ রেদার আনডিস্টিংগুইশড, মানে বরং, রেদার মানে বরং, বরং আনডিস্টিংগুইশ লুকস, আমার লুকসটা কিন্তু আনডিস্টিংগুইশ ছিল, মানে আমি খুব সুন্দর ছিলাম এমনটা না, একদম সাধারণ। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমার জন্ম হয়েছিল কোথায়? টল, লম্বা এবং হ্যান্ডসাম প্যারেন্টস, মানে আমার কিন্তু জন্ম হয়েছিল আমার বাবা মায়ের থেকে, তো আমার বাবা মা কিন্তু লম্বা এবং হ্যান্ডসাম ছিল, কিন্তু আমি কিন্তু ওরকম ছিলাম না, আমি একদম সহজ সাধারণ, মানে একদম সাধারণ নর্মাল দেখতে ছিলাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাহলে আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক, মানে যেরকম হয় বাবার বাড়ি, তার বাবা, মানে যেটা আমাদের এই বাড়িটা যেমন অ্যানসেস্ট্রাল, মানে এমন না যে বাবা একটা বাড়ি কিনেছে সেই বাড়িতে আমি রয়েছি, পূর্বপুরুষদের বাড়ি, পৈতৃক বাড়ি। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19th সেঞ্চুরির মধ্যবর্তী সময়। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, দেখো পাকা বাড়িকে বলছে পাক্কা হাউস, তাহলে এটা মেনলি ছিল কেমন? একটা পাকা বাড়ি, এমন না যে মাটির কুড়ে ঘর, এমন না। বললো না যে আমরা তো জানতেই পারছি যে এপিজে আব্দুল কালাম খুব বড় লোক ছিল এমনটা না, আবার একদম গরিব ভিখারি ছিল এমনটাও না, মোটামুটি একটা পাকা বাড়ি ছিল। তাহলে আমাদের ছিল একটা পাক্কা হাউস, তাহলে পাক্কা হাউস মানে পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন, তাহলে বাড়িটা কি দিয়ে তৈরি হয়েছে? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তাহলে ইট এবং চুনাপাথর, এগুলো দিয়ে বাড়িটা তৈরি হয়েছিল। প্রাচীন বাড়িগুলোতে দেখা যায় চুনাপাথর ইট দিয়ে তৈরি, মানে এখন যেমন সিমেন্ট বালি দিয়ে তৈরি হয় ওরকমটা না, এবং ওই বাড়িগুলো একটু ঠান্ডা হয়, তবে খুব বেশি স্ট্রং হয় না, মানে আমাদের যেমন এই সমস্ত বাড়ির ওপরে আমরা 50 তলা করতে পারি, ওগুলো করা যায় না। অন দা মস্কিউ স্ট্রিট ইন রামেশ্বরম, দেখো এই যে এটা হচ্ছে মস্কিউ স্ট্রিট, তাই তো? মস্কিউ স্ট্রিট হচ্ছে একটা রাস্তার নাম, এটা কোথায় রয়েছে? রামেশ্বরমে। তাহলে আমাদের বাড়িটা কেমন বাড়ি ছিল, কি দিয়ে তৈরি হয়েছিল, এবং কোথায়? রামেশ্বরমের মস্কিউ স্ট্রিট একটা রাস্তা, সেই রাস্তার পাশেই ছিল আমাদের বাড়ি। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝতে হবে। মাই অস্টার ফাদার used to avoid all inessential comforts and luxuries, তাহলে আমার অস্টার ফাদার, দেখো অস্টার মানে হচ্ছে বাহুল্য বর্জিত, মানে যেটুকু প্রয়োজন সেটুকু আমি অবশ্যই নেব, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস নিয়ে লোক দেখাবো না। আমার বাবা ঠিক ওই রকম ছিল। তাহলে আমার বাবার কেমন ছিল? অস্টার ফাদার, তাহলে বাহুল্য বর্জিত আমার বাবা। ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস, সে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস কিন্তু ব্যবহার করতো না, এবং লাক্সারিও সে ব্যবহার করতো না। মানে আমি এখান থেকে আমার 1 কিলোমিটার সাইকেলে গেলে হয়ে যাবে, আমি 4 চাকা কিনবো না, আমার টাকা থাকলেও আমি কিনবো না, মানে ওটা একটা লাক্সারি জীবন হয়ে যায়। আমার একটা মোবাইল ফোন দরকার, ঠিক আছে, আমার কাজের জন্য আমার 10,000 টাকা মোবাইল ফোনে হবে, আমি 30,000 টাকার মোবাইল ফোন কিনবো না। আমি যদি এখন একটা ফটোগ্রাফার হতাম, বড় বড় ছবি তুলে বড় বড় কিছু, তখন আমি ওটা কিনতাম, সেটা কিন্তু লাক্সারি নয়। মানে তোমার জন্য যেটুকু প্রয়োজন তোমার কাজের জন্য, তুমি তার বাইরেও গিয়ে অনেক কিছু কেনো, সেটাকে বলে লাক্সারি জীবন, যেটা তিনি কিন্তু ওই রকম জীবন পছন্দ করতেন না, এবং তার ছেলে মেয়েদেরকেও সেটা দিত না। এটাই সঠিক শিক্ষা, বা আমাদের এটাই করা উচিত। দেখায় না বড় লোকের বাবারা কি করে, ছেলে কলেজে পড়তে না পড়তেই তাকে একটা বুলেট কিনে দিয়ে দিল, তার তো প্রয়োজন নেই, সে সাইকেলে যেতে পারে, যদি দেখা গেল 3 কিলোমিটার দূরে তাকে কলেজে যেতে হবে, তাকে একটা বাইক কিনে দাও, তাই বলে বুলেট কিনে দিতে হবে? মানে অনেক দামি গাড়ি কেনার দরকার নেই, ওই লাক্সারি জিনিসটা কিন্তু তার মধ্যে ছিল না। হাউএভার, যদিও all necessities were provided for in terms of food, medicine,
অর ক্লথিং। দেখো লাক্সারি অতি জিনিস সে পছন্দ করতো না, কিন্তু যদিও অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড, কিন্তু যত প্রয়োজনীয় জিনিস তিনি কিন্তু প্রোভাইড করতো, যা যা প্রয়োজনীয়, সেখানে কিন্তু তিনি কোনো কৃপণতা দেখাতো না। সেটা হতে পারে খাবার, মেডিসিন, জামা কাপড়, সমস্ত ক্ষেত্রে আমাদের কোনো অভাব ছিল না, এগুলো কিন্তু আমরা ঠিকঠাক পেতাম। যে আমাদের পরার জন্য 3টে জামা কাপড় দরকার, যথেষ্ট, সেটা পেতাম। খাবার দরকার, ওষুধ দরকার, সব পেতাম। রোগ হয়েছে, আমরা ট্রিটমেন্ট করতে পারছি না এমনটা না, ওষুধপত্র সব ঠিকঠাক। সেই দিক দিয়ে বাবা কোনো রকম কৃপণতা করতো না। ইনফ্যাক্ট এমনকি আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড, মানে আমি বলতে পারি আমার জীবনটা ছিল একদম, আমার ছোটবেলাটা ছিল একদম সিকিওর, সুরক্ষিত, সুরক্ষিত একটা ছেলেবেলা কিন্তু আমার ছিল। সেদিক থেকে কিন্তু আমার কোনো স্ট্রাগল ছিল না। বোথ, তাহলে এই সিকিওর ব্যাপারটা কোন দুটো জিনিসের মধ্যে দিয়ে আমি পাচ্ছি? সেটা হচ্ছে একটা হচ্ছে মেটেরিয়ালি, একটা হচ্ছে ইমোশনালি। মানে মেটেরিয়াল দিক দিয়ে আমার কোনো কিছুর অভাব ছিল না, আমার যা প্রয়োজন আমাকে সেটা দিত। আর একটা হচ্ছে ইমোশনালি, মানে মানসিকভাবে স্ট্রং হওয়ার জন্য যা যা ভালো উপদেশ বা ভালো কথা আমার প্রয়োজন, সেগুলো কিন্তু আমি আমার বাবার থেকে পেতাম। তাহলে এরকম আইডিয়াল ফাদার ছিল কিন্তু এপিজে আব্দুল কালামের ফাদার, যে এরকম বাবা মা থাকলেই তো একটা সন্তান লাইফ অনেক বড় হতে পারে। আমরা বাবা সম্বন্ধে জানলাম, মা সম্বন্ধেও জানিয়েছি, মা তো খাওয়ায় অনেক মানুষকে, ইয়ে করে, কোনো রকম সমস্যা নেই। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি নর্মালি খেতাম কার সাথে? আমার মায়ের সাথে। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে, অফ দ্য কিচেন, কিচেনের মেঝেতে আমি মায়ের সাথে খেতাম। সি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তাহলে সে পেতে দিত একটা কলা পাতা, এই যে ব্যানানা লিফ মানে কলা পাতা, কলা পাতায় খাওয়া হতো প্রাচীন সময়, আমার সামনে একটা কলা পাতা পেতে দিত। অন হুইচ, তাতে সে কি কি খাবার দিত, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাকে কি খাবার দেওয়া হতো, মানে কি খাওয়া দাওয়া ছোটবেলায় সে করতো, কোথায় খেত? ব্যানানা লিফ, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। মায়ের সাথে কোন জায়গায় খেত? ডাইনিং টেবিল, ফ্লোর, মেঝেতে খেত। লাইনগুলো যেন মাথার মধ্যে পরিষ্কার হয়ে থাকে। আচ্ছা, অন হুইচ, যেখানে, সি দেন ল্যাডেল রাইস, তাহলে সে এই যে ল্যাডেল মানে হচ্ছে হাত দিয়ে, এই যে হাত দিয়ে পরিবেশন করাকে ল্যাডেল বলে, মানে হাত দিয়ে ভাত দিত, ঠিক আছে, সেটা হাতাও হতে পারে। হাত দিয়ে কি দিত? রাইস দিত। আর কি থাকতো তার খাবারে? অ্যারোম্যাটিক সাম্বার, মানে অ্যারোম্যাটিক মানে সুগন্ধযুক্ত সাম্বার, আমরা দেখতে পাই কলকাতার দিকে সাম্বার, ধোসা, কত রকমের খাবার দাবার হয়। তাহলে সুগন্ধযুক্ত সাম্বার, আ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল, এবং এবং খাবারে আরো কি থাকতো? একদম পরিষ্কার বাড়িতে বানানো আচার, পিকেল হচ্ছে আচারকে বলে, ম্যাঙ্গো পিকেল, আরো বিভিন্ন পিকেল হয়। অ্যান্ড আ ডেলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একদম মানে ডেলফ হচ্ছে খানিকটা, কি খানিকটা কি থাকতো? পরিষ্কার একদম কোকোনাট চাটনি। এগুলো ছিল তার খাবারের মেনু প্রত্যেক দিনের, তাই না? তামিলনাড়ু, তামিল ফ্যামিলিতে যেরকম খাওয়া দাওয়া হয়, আমরা ভাত ডাল তরকারি ডিমের অমলেট দেখে নেবো। দ্য শিভা টেম্পল হুইচ মেড রামেশ্বরম, তাহলে রামেশ্বরম বিখ্যাত হচ্ছে শিভা টেম্পলের জন্য, শিবের বিশাল বড় টেম্পল রয়েছে। সো ফেমাস টু পিলগ্রিম, তাহলে পিলগ্রিমস কাদের বলে? তীর্থযাত্রীদের। তাহলে তীর্থযাত্রীদের ক্ষেত্রে কাছে বিশেষ ফেমাস শিভা টেম্পল রামেশ্বরমে কিন্তু ছিল। তাহলে আব্দুল কালামের বাড়িটা কোথায় ছিল? ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ সেই শিভা টেম্পল। 4টে ধাম আছে, তীর্থযাত্রীরা মনে করে এই 4টে ধাম পরিক্রমা করলে তার জীবনে পূর্ণ একদম সম্পূর্ণ হবে। ভারতবর্ষের 4টে দিকে, একটা হচ্ছে দক্ষিণে, একটা উত্তরে, একটা পূর্বে, পশ্চিমে। যেমন পূর্বে যেমন রয়েছে, পূর্বের ধাম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, দক্ষিণের ধাম হচ্ছে আমাদের এই রামেশ্বরম টেম্পল, আর পশ্চিমের ধাম হচ্ছে দ্বারকা। এরকম 4 ধাম পরিক্রমা করতে পারলে পুণ্য অর্জন হয়। তো সেই রামেশ্বরম যেটা হচ্ছে একদম দক্ষিণে, সেই রামেশ্বরমের সেই শিভা টেম্পলের সামনেই ছিল তার বাড়ি, মানে 10 মিনিটের হাঁটা পথ। তাহলে এখান থেকেও প্রশ্ন আসলে পারবো তো আমরা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, তাহলে আমাদের এই লোকালিটিতে কিন্তু মুসলিম রয়েছে, ঠিক আছে, প্রধানত মুসলিম সম্প্রদায় ওখানে বাস করছে, কিন্তু শিবা টেম্পল, শিব তো আর মুসলিমদের দেবতা নয়। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ ফিউ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু ওখানে আরো কিছু হিন্দু ফ্যামিলিও কিন্তু থাকতো,
মানে এখানে কিন্তু একটা কমিউনিটি সুন্দরভাবে বোঝাতে চাইছে যে হিন্দু মুসলিম একসাথে সুন্দরভাবে থাকতো। আমরা কিন্তু আমাদের নবদ্বীপে কি দেখতে পাচ্ছি, সব হিন্দু আশেপাশে, আবার যেখানে মুসলিম সব মুসলিম, কিন্তু এমন একটা এরিয়াতে আব্দুল কালামের বাড়ি যেখানে হিন্দু মুসলিম সবই রয়েছে। এবং তারা কেমন ভাবে রয়েছে, লিভিং অ্যামিকেবলি, তারা বন্ধুত্বপূর্ণ ভাবে রয়েছে। অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণ, উইথ দেয়ার মুসলিম নেইবার্স, মানে এই হিন্দু ফ্যামিলি কিন্তু মুসলিম নেইবারদের সাথে, মুসলিম প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে কিন্তু বাস করছে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্কিউ, মসজিদকে বলে, ঠিক আছে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে একটা পুরনো মসজিদ ছিল। হোয়ার, যেখানে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে আমার বাবা আমাকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলার প্রেয়ারে নিয়ে যেত। এখানে ইভিনিং প্রেয়ার, প্রেয়ার হচ্ছে নামাজকেই বলে, মুসলিমদের মসজিদে প্রেয়ার মানে তো নামাজ, সন্ধ্যেবেলায় নামাজ পড়তে যেত বাবার সাথে। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. তাহলে এই যে আরবিক প্রেয়ার ছিল, আরব ভাষার প্রেয়ার ছিল, তো সেই নামাজটা, তো সেই নামাজের সেই কি বলে কোন রকম মিনিং আমি কিন্তু বুঝতে পারতাম না বিন্দুমাত্র। তা এই নামাজ পড়ছে সবাই, আমিও সেই প্রার্থনা করছি, কিন্তু তার অর্থ কিন্তু আমি বিন্দুমাত্র বুঝতে পারতাম না। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, মানে আমি পুরোপুরি বিশ্বাস করতাম, কি বিশ্বাস করতাম, দ্যাট যে দে রিচড গড, এই প্রার্থনাগুলো ভগবানের কাছে পৌঁছাতো। মানে আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমি এর অর্থ বুঝতে পারছি না ঠিকই, কিন্তু এই যে প্রার্থনাটা আমি করছি বা বাবা করছে, সেই প্রার্থনাটা ভগবানের কাছে গিয়ে পৌঁছাতো। হোয়েন, যখন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্কিউ আফটার দ্য প্রেয়ার্স, যখন আমার বাবা ফিরে আসতো কোথা থেকে, মস্কিউ থেকে। হোয়েন, যখন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্কিউ আফটার দ্য প্রেয়ার্স, যখন প্রেয়ারের পরে আমার বাবা বেরিয়ে আসতো, প্রেয়ারের পরে আমার বাবা মসজিদ থেকে যখন বেরিয়ে আসতো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের লোকেরা উড বি সিটিং আউটসাইড, বাইরে অপেক্ষা করতো বা বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। তাহলে বাবার সাথে আমি ভেতরে যেতাম, প্রার্থনা করতাম, বাইরে লোকজন বসে থাকতো আমার বাবার জন্য। কেন? মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, মানে বেশিরভাগ সবাই অফার করতো, কি অফার করতো, পাত্র, কিসের পাত্র, জলের। কাকে? আমার বাবাকে। মানে যারা বাইরে অপেক্ষা করতো তারা একটা জলের পাত্র হাতে নিয়ে বাবার জন্য অপেক্ষা করতো, এবং বাবাকে সবাই দিত। আচ্ছা, কেন দিত? হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, মানে সে ওইখানে আঙুলটাকে চুবিয়ে দেবে জলের মধ্যে, আমার বাবা আঙুলটা চুবিয়ে দেবে জলের মধ্যে। ইন দেম, মানে তাদের ওই পাত্রের জলের মধ্যে বাবাকে দিয়ে আঙুল চুবাবে ওরা। অ্যান্ড সে আ প্রেয়ার, এবং বাবা কি করবে, আঙুল চুবিয়ে প্রে করবে ভগবানের প্রার্থনা। ওই জন্য সবাই জলের পাত্র নিয়ে আসতো, যেখানে আমার বাবা আঙুল চুবিয়ে প্রার্থনা করবে, তার জন্য সবাই জলের পাত্র তাকে দিত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তাহলে এই ওয়াটারের এটা কি করতো, সবাই বাড়িতে নিয়ে যেত। ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে কি, অসুস্থ লোকদের বলা হয় ইনভ্যালিডস। তাহলে অসুস্থ রোগীদের সারানোর জন্য সবাই ওই পাত্রটা নিয়ে আসতো, যেখানে আমার বাবা আঙুল চুবিয়ে একটু প্রার্থনা করে দিত, সবাই ওইটা নিয়ে বাড়িতে যেত, বাড়িতে অসুস্থ রোগী থাকলে তাকে ওই জলটা ছিটিয়ে দিত বা খাইয়ে দিত, এরকম কিছু। ঠিক আছে। I also remember people visiting our home to offer thanks after being cured, মানে আমার এটাও মনে আছে যে লোক বেশিরভাগ, মানে মানুষেরা ভিজিট করতে আসতো আমার বাড়িতে, আমাদের বাড়িতে কি করতে, সবাই থ্যাঙ্কস জানাতে আমার বাবাকে, ঠিক আছে, কিওর্ড হয়ে যাওয়ার পর, মানে অসুস্থ লোকগুলো সুস্থ হয়ে যাওয়ার পর সেই পরিবারের লোক আমার বাবাকে এসে থ্যাঙ্ক বলতো, যে তুমি আমার বাড়ির লোকটাকে বাঁচালে। ফাদার অলওয়েজ মাইল্ড অ্যান্ড আস্কড দেম, মানে বাবা সবসময়, মানে বাবা প্রায়শই এই ধরনের কথা শোনার পর, লোকে যখন বলতো তুমি বাঁচালে আমাকে, তখন বাবা কি করতো, ফাদার অলওয়েজ মাইল্ড, বাবা সবসময় হাসতো,
অ্যান্ড আস্কড, এবং বলতো দেম, তাদেরকে কি বলতো, টু থ্যাঙ্ক আল্লাহ, ভগবানকে ধন্যবাদ জানাও। হি হি বেনিভলেন্ট অ্যান্ড মার্সিফুল। দ্য বেনিভলেন্ট অ্যান্ড মার্সিফুল, দেখো বলতো যে ভগবানকে, আল্লাহর কাছে প্রার্থনা করো, এবং আল্লাহই হচ্ছে করুণাময়, সেই তোমার পরিবারের লোকটাকে বাঁচিয়েছে, আমি বাঁচাইনি। মানে এখানে কিন্তু সে কতটা মানে অন্যরকম, তার বাবা যে অহংকার করতো না, আমি ভগবান, চলো আমার কাছে দীক্ষা নেবার সবাই, এমনটা না। সবাই যখন ধন্যবাদ জানাতে আসতো সে বলতো ভগবানকে বলো, ভগবানের কাছে প্রার্থনা করো, সে করুণাময়, সে তোমার ইয়েকে বাঁচিয়েছে, আমি তো জাস্ট একটু প্রে করে দিয়েছি, আর কিছু না। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী। দেখো কি বলা হচ্ছে, হাই প্রিস্ট মানে কি, প্রধান পুরোহিত, কোথাকার, রামেশ্বরম টেম্পলের, তার নাম হচ্ছে পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী। ঠিক আছে, তাহলে এবার প্রধান পুরোহিতের সাথে তার বাবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঠিক আছে, তাহলে রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিতের নামটা কিন্তু এইটা, আমাদের কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, এই যে অফ মাই ফাদার্স, আমার বাবার ক্লোজ ফ্রেন্ড কিন্তু সে ছিল, প্রিয় বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। দেখো কি বলা হচ্ছে, আব্দুল কালামের বাবা হচ্ছে মুসলিম, তাই তো, আর এই টেম্পলের পুরোহিত হচ্ছে কি হিন্দু, তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, এই ভিভিড মানে প্রাণবন্ত, মানে আমার অনেক কটা প্রাণবন্ত মেমোরি ছিল ছোটবেলার, তার মধ্যে একটা এই মেমোরি ছিল। কি মেমোরিটা কি বলছে, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার ছেলেবেলায় আর কি, ছোটবেলায়, ইজ অফ দ্য টু মেন, এই যে দুটো মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা কিন্তু একদম ট্র্যাডিশনাল পোশাক পরে থাকতো। ট্র্যাডিশনাল মানে হিন্দু, হিন্দু হচ্ছে এই পুরোহিত, তার হিন্দু পোশাক, আর বাবার মুসলিম পোশাক, তারা তাদের পোশাক পরে কিন্তু এক জায়গায় বসতো, ডিসকাসিং করতো স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে, মানে আধ্যাত্মিক বিভিন্ন জিনিস নিয়ে তারা কিন্তু দুজন মিলে কথা বলছে, কি সুন্দর, এটা একটা আমার প্রাণবন্ত মেমোরিজ, আমি দেখতে পেতাম মাঝে মধ্যে তারা দুজন বসে গল্প করছে, হিন্দু মুসলিম আধ্যাত্মিক জগতের কথা বলছে, কিন্তু সেখানে দুজন তাদের দুটো জাতির জিনিস পরেই কিন্তু বসে আছে, কোনো ভেদাভেদ, কোনো সমস্যা নেই। when I was old enough to ask questions, যখন আমি অনেক বড় হলাম, মানে আরো বড় হলাম, to ask question, প্রশ্ন করেছিলাম বাবাকে, কি প্রশ্ন করেছিলাম, মানে I asked my father, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে, about the relevance of prayer, এই প্রেয়ারের রিলেভেন্স কি আছে, মানে প্রেয়ারের প্রাসঙ্গিকতা কি, প্রেয়ার কেন করে মানুষ, প্রেয়ার থেকে কি হয়, প্রেয়ারে কি করে। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা বলেছিল আমাকে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রেয়ারের মধ্যে তেমন কোনো মিস্টেরিয়াস ব্যাপার নেই, যে রহস্যময় ব্যাপার নেই, যে প্রে করলে সে ভালো হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কি বলছে দেখো, রাদার প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। তাহলে প্রেয়ার কি করে, প্রেয়ারের এই জায়গা থেকে প্রশ্ন আসে, যে বাবাকে জিজ্ঞাসা করলে যে প্রেয়ারের মধ্যে কি মিস্টিরিয়াস ব্যাপারটা কি রয়েছে, প্রেয়ার করলে সব ঠিক হয়ে যায়, তখন বাবা বলছে প্রেয়ারের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু প্রেয়ার কি করে, কমিউনিয়ন মানে যে যোগাযোগ করিয়ে দেয়, কিসের মধ্যে, স্পিরিট, আত্মার সাথে, পিপলের মানুষের আত্মায় মিলন ঘটায় হচ্ছে প্রার্থনা। when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, সে বলে, you transcend your body, মানে যখন তুমি প্রার্থনা করো তখন তুমি কিন্তু তোমার এই বডির সীমা অতিক্রম করে যাও, মানে তোমার মন কিন্তু তখন আর বডির মধ্যে আবদ্ধ থাকে না, তার বাইরে বেরিয়ে আসে, and become a part of the cosmos, এবং সেটা একটা অংশ হয়ে যায়, কিসের অংশ হয়ে যায়, মহাবিশ্বের একটা অংশ হয়ে যায়, তখন আর ওই আত্মাটা ওই বডির আত্মা হয়ে যায় না, ওই আত্মাটা তখন বডি থেকে বেরিয়ে মনে হয় একটা মহাবিশ্বের কোনো একটা পার্ট। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এটা কিন্তু কোনো রকম ওয়েলথের কোনো ভেদাভেদ করে না, এখানে কিন্তু কোনো ধন সম্পদের কোনো ব্যাপার নেই, যে ও গরিব, ও প্রার্থনা করলে একরকম জিনিস হবে, ও বড় লোক প্রার্থনা করলে একরকম জিনিস, এমন কোনো ব্যাপার নেই।
এটা কোন রকম ডিভিশন করে না কিসের কিসের মধ্যে, ওয়েলথের মধ্যে, এজের মধ্যে, কাস্টের মধ্যে আর ক্রিডের মধ্যে। তাহলে ওয়েলথ মানে হচ্ছে ধনসম্পদ, এজ মানে বয়স, কাস্ট মানে জাতি, আর ক্রিড মানে মতাদর্শ। মানে যখন প্রার্থনা কেউ করছে তখন কিন্তু সে তার শরীর থেকে বেরিয়ে গিয়ে মহাবিশ্বের একটা আত্মায় পরিণত হয়। তখন সেই শরীরটার কিন্তু কোনো পরিচয় থাকে না যে সেই শরীরটা কি অনেক ধনসম্পদের অধিকারী, নাকি তার বিশাল এজ বা কম এজ, অথবা তার কোনো মানে জাতি ধর্ম বর্ণ আছে কিনা, কোনো তার আলাদা মতাদর্শ আছে কিনা, কোনো কিছুই তখন কিন্তু ভেদাভেদ হয় না। সেই আত্মাটা তখন একদম শুদ্ধ হয়ে যায়, সে শরীরের বাইরে বেরিয়ে নিজেকে অন্যরকম ভাবে ফিরে পায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা এই অর্ধেক পার্টটা করলাম, ঠিক আছে, বাকি অর্ধেক পার্ট আমরা পরের ক্লাসে করব। ঠিক আছে, আশা করি এখানে প্রত্যেকটা লাইন ওয়ার্ড আমি বোঝানোর চেষ্টা করেছি, সবাই বুঝতে পেরেছি তো? ঠিক আছে, আজকের ক্লাস এখানে।